আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাব। জিয়াদ, আজ আবারও ফিরে আসলাম প্রিয় লিসেনার আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার পরিচয় নিয়ে কথা বলা সম্ভব নয়, তাই কোনো প্রকার পরিচয় পর্বে না গিয়ে সরাসরি কথকের বাচনভঙ্গিকে অনুসরণ করেই শুরু করছি আজকের ঘটনা। সবার কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। সাল 2003, রাত প্রায় 2টা থেকে 3টা। আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে। না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচণ্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য। সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কিসে সময় দেখেছি তা এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তা এবারে স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবো। সেই কাঁটা পায়ে বিঁধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু। আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি। যতদিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখব। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে। সেদিন আমি হাসব আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরও কাঁটা বিছিয়ে দেব। তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছেই আমার শেষ প্রতিজ্ঞা। ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখনও আমার অজানা। তবু আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এর পরের কাহিনীটা না হয় শেষের জন্যই জমা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক। খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার। মাথা গোজার ঠাঁই হিসেবে ছিল রেল লাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানেই রূপক তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে থাকত। কিন্তু আজ সেই রূপকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি। তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলব আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না। সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারুর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়। কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, শিকার খুঁজে বেড়াত। কিন্তু এই যে সে শিকার নয়, এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের। তার নাম হাসিদ আল রুহ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুহ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না। যখন জানলাম তখন মনে হলো মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক। রূপকের মোট 4টি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার 1। প্রথম শিকার ছিল 19 বছর বয়সী একজন তরুণী, যার নাম আসমা। আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। আর 5টা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত। তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোরজবস্তি করার চেষ্টা করত। নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত। ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হাঁটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে। হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল।
এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। সে যেন অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে, না, কোনো খোঁজ পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মন বলছে আলরুহ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার। ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়াভাবে চেষ্টা করব সেই শিকারের খোঁজ বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না। আর আমাকে আপনি সাহায্য করছেন, তাই আমি আপনাকে সব বলছি। আমার কাজ আপনাকে দেখাচ্ছি। এসব যদি ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারে, তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি। কথাটা মাথায় রাখবেন। সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এ সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়। আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল। কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই বলতে শুরু করলো, ভাই, পেয়ে গিয়েছি। আমি তার বাসা চিনে গিয়েছি। আর দেরি করা যাবে না, আসুন, এখনই বাসায় যাব। আমি রূপকের কথার মাথামুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করলো। আমি কেমন যেন এক ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না, আগে কখনো আসিনি, কিন্তু মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন, চাচি, কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না। আপনার মেয়ের নাম আসমা, তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে। দেখা করা যাবে? রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যান, কেননা মেয়ের সুস্থতাই এখন ওনার সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম, রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজ দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই। এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেয়া হয়। এছাড়া সে এক বোতল পানি বের করে 3 বার পড়ে তাতে ফু দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে, আজ থেকে আগামী 3 দিন খুবই বিপজ্জনক। এই সময় আসমা যেন ঘরের বাইরে না বেরোয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান। এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি, ওটা কিসের ছাই? উত্তরে সে বলে, আজ না, অন্য একদিন বলবো। যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি, 3 দিন কেন বিপজ্জনক? উত্তরে রূপক বলে, আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন না, 3 দিন পর। এই 3 দিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। তৃতীয় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্নও করবেন না। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। 3 দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লম্বা মনে হচ্ছিল। 3 দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পরা একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে, কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার গিয়েছে তাতে কি? এতে আমার কোনো ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠখড় পোড়াতে হলো। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না। পাশ থেকে ভেসে আসে কণ্ঠ। সে বলে, আমার কোনো কিছুই মনে রাখার নেই। আমার শুধু মনে আছে প্রতীক্ষা। তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো। আমি তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে দেব না। মনে রাখিস, আমিও আমার কথার খেলাফ করি না। রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশালদেহী এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখে সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হলো রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, বলেছিলাম না, সব জানতে পারবেন। তার চোখ টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য।
আমার ঘুম ভেঙে যায়, ঘেমে আমি একাকার। সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখে সে বলে, আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি, সে এখন ভালো আছে, তবে তাকে এখনও আরও কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে। আমি রূপককে জিজ্ঞাসা করি, এবার কি, আর কি করতে চাও? উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হলো অপেক্ষা। আল রুহ আবার নতুন শিকার খুঁজবে। যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে, আল রুহ নাকি কোনোভাবেই থামবে না। সে আরও ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে শক্তি অর্জন করতে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস কেটে যায়। অপেক্ষা শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা। কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারো জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় 4-5 দিন কেটে যায়। আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচণ্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না, কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানির যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে, থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পেছন ফিরে অবাক হয়ে যাই। যাকে 4-5 দিন ধরে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি, সে আমার পেছনও দাঁড়িয়ে। তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী। তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি, ভাই, আমার বোনকে বাঁচাও। আমার বোনের অবস্থা খুব খারাপ, সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে, বাঁচাও তাকে। ভিক্ষা চাইছি তোমার কাছে, ভাই, তুমি বাঁচাও ওকে। আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিলে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে। কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল, হে ফ্রিত, হফিত। কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে, হাতের সময় খুব কম, যা করার আজই করতে হবে। এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে। এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তার অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘণ্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি। এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন, কিন্তু ভয় পাবেন না। আর যা কিছু হয়ে যাক, বোনের হাত ছাড়বেন না। এ কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে দিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি। সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারো সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে। আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয় চিৎকার, আর্তনাদ। আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় জন্য ভেঙে যাচ্ছে। না, আর পারছি না ধরে রাখতে। আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন, হাতের উপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাউমাউ করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রূপকের চিৎকার আর আমার বোনের আর্তনাদ দেখে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখের অস্তিত্ব টের পাই। আমাকে ফিসফিস করে বলছে, এই শিকার আমার, হাতটা ছেড়ে দে। রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি। রক্তে আমার হাত ভিজে যাচ্ছে।
রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। এর দ্বিতীয় অংশ আমরা কালকে নিয়ে আসব। আজের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।